নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। রোনাল্ডোর মুকুটে শুধু অধরা থাকবে আমেরিকার বিশ্বকাপের লড়াই, আর সেটাই শেষ বিশ্বকাপ হবে রোনাল্ডোর জন্য। পর্তুগিজ কিংবদন্তি নিজের মুখে জানালেন 2026-এই শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। লামিন ইয়ামাল গোপনে অস্ত্রোপচার করিয়েছেন। 18 বছরের এই ফুটবলারের এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক স্পেন জাতীয় দলের হেড কোচ। স্পেন দুর্বলতা ঢাকতে ইডেনে গুরুগম্ভীর অনুশীলনে ক্যাপ্টেন গিল। ভুল শুধরে দিলেন কোচ নিজেই। ইডেনে আলাদা করে সাধনা করতে দেখা গেল ভারত অধিনায়ককে। সিংহাসন ধরে রাখলেন রোহিত, এগোলেন বিরাট। গত 6 বছরে এই প্রথম বাবর আজম ওয়ানডে প্রভু তালিকায় প্রথম 5-এ থাকলেন না। বয়স এখন 40। আগামী বছর বিশ্বকাপের সময় বয়স দাঁড়াবে 41। ততদিনে সম্ভবত 1000 গোল ঝুলিতে চলে আসবে তার। শুধু অধরা বিশ্বকাপের লড়াই থাকবে আমেরিকায়, আর সেটাই শেষ বিশ্বকাপ হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য। এবার পর্তুগিজ কিংবদন্তি নিজের মুখে জানিয়ে দিলেন 2026-এই শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। বয়স এখন 40। আগামী বছর বিশ্বকাপের সময় বয়স দাঁড়াবে 41। ততদিনে সম্ভবত 1000 গোল ঝুলিতেও চলে আসবে। শুধু অধরা বিশ্বকাপের লড়াই থাকবে আমেরিকায়, আর সেটাই শেষ বিশ্বকাপ হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য। পর্তুগিজ কিংবদন্তি নিজেই মুখে জানালেন 2026-এই শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। এই মুহূর্তে রোনাল্ডোর গোল সংখ্যা 953। সামনে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আছে। পর্তুগাল এখন 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে গ্রুপ এফ এর শীর্ষে রয়েছে, ফলে যোগ্যতা অর্জন সময়ের অপেক্ষা। দীর্ঘ ফুটবল কেরিয়ারে একবার ইউরোকাপ ও দুবার উয়েফা নেশনস লিগ জিতেছেন, শুধু বাকি বিশ্বকাপ জয়। 2026-এ আমেরিকা, কানাডা, মেক্সিকোয় আয়োজিত টুর্নামেন্টে সেটাই লক্ষ্য থাকবে। লক্ষ্য পূরণ হবে কিনা সেটা তো সময় বলবে, কিন্তু 2026 এই শেষ বিশ্বকাপ খেলবেন রোনাল্ডো। সেই নিয়ে 5 বারের ব্যালন ডি'র জয়ী তারকা বলছেন, বিশ্বকাপের সময় আমার বয়স হবে 41। আমার মতে সেটা খুব বড় প্রতিযোগিতা হতে চলেছে আমার জন্য। হ্যাঁ, ওটাই আমার শেষ বিশ্বকাপ হবে। তখনই কি আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ ম্যাচ হতে চলেছে? কবে অবসর নেবেন তিনি? আল নাসের তারকার সংযোজন, সত্যি কথা বলতে সেটাও তাড়াতাড়ি হবে। হয়তো আরও 1-2 বছর ফুটবল খেলব। 14 নভেম্বর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ আছে পর্তুগালের। যদিও রোনাল্ডো চিরপ্রতিদ্বন্দ্বী মেসি 2026-এর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন। আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারবো, যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারবো, তবেই খেলবো। এবার রোনাল্ডো জানালেন 2026-এর বিশ্বকাপই শেষ। স্পষ্টতই বিশ্ব ফুটবলের একটা যুগ শেষ হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি তাকে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ থেকে বাদ দিয়েছিল স্পেন। লামিন ইয়ামাল গোপনে অস্ত্রোপচার করিয়েছেন। 18 বছরের এই ফুটবলারের এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক স্পেন জাতীয় দলের হেড কোচ। তবে এ ব্যাপারে ক্লাব এবং জাতীয় ফুটবল দলের মধ্যে দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি তাকে বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ থেকে বাদ দিয়েছিল স্পেন। লামিন ইয়ামাল গোপনে অস্ত্রোপচার করিয়েছেন। 18 বছরের এই ফুটবলারের এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক স্পেন জাতীয় দলের হেড কোচ লুই দে লা ফুয়েন্তে। তবে এই ব্যাপারে ক্লাব ও জাতীয় ফুটবল দলের মধ্যে দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এলো। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে লিখেছিল, সোমবার বেলায় জাতীয় দলের অনুশীলনে আমরা জানতে পেরেছিলাম ইয়ামাল তার পিউপিক অঞ্চলের অস্বস্তি কমানোর জন্য ইনভেসিভ রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা করিয়েছে। জানা গিয়েছে চিকিৎসকরা তাকে 7 থেকে 10 দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তারা একথাও লিখেছে, এই অস্ত্রোপচারের ব্যাপারে জাতীয় দলের চিকিৎসক দলকে কোনো তথ্যই দেওয়া হয়নি। এবার স্প্যানিশ কোচের গলাতেও একই কথা শোনা গেল।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন ঘটনায় ফেডারেশনের তো কিছু করার থাকে না, ব্যাপারটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু আমি বিস্মিত, বাকি সকলের মতো আমিও কিছু জানতাম না। কোচের ওপর বিশ্বাস রাখা উচিত, আমি তো দলের কোচ, তাই আমার কাছে অন্তত খবর থাকা উচিত ছিল। জানি না দেখা হলে ওকে কি বলবো, তবে তার কথাতেই বোঝা যাচ্ছিল ইয়ামালের উপর ক্ষুব্ধ তিনি। তবে ইয়ামালের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই আগামী 2টি ম্যাচে তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জর্জিয়া ও তুরস্কের বিরুদ্ধে ম্যাচে ইয়ামালের সার্ভিস পাবে না স্পেন। 2টি ম্যাচ রয়েছে, যথাক্রমে 15 এবং 18 নভেম্বর। আগামী বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি স্পেন, তবে গ্রুপ ই-তে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের জের, তল্লাশি জারি কলকাতাতেও। পার্ক স্ট্রিট সহ শহরের হোটেলগুলিতে বোর্ডারদের বিস্তারিত তথ্য নেওয়ার নির্দেশ লালবাজারের। আর এই আবহে জানা গেল, ম্যাচের 5 দিন সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স সহ ময়দান চত্বরে। ম্যাচের 5 দিন অর্থাৎ 14, 15, 16, 17 ও 18 নভেম্বর সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স সহ ময়দান চত্বরে। তবে পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার রাস্তা খোলা থাকবে পণ্যবাহী যান চলাচলের জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রাস্তায় সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক এভিনিউ ও গোষ্ঠপাল সরণিতে 14 থেকে 18 নভেম্বর পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। যেসব গাড়ি হাইকোর্টে যাবে তাদের স্প্ল্যানেট রো ওয়েস্ট দিয়ে যেতে হবে। 5 দিন 12 ঘন্টার জন্য রাস্তা দুপাশে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। গোষ্ঠপাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি, গুরু নানক সরণি, ডাফরিন রোডে গাড়ি পার্ক করা যাবে না। দক্ষিণ কলকাতা থেকে বিবাদী বাগে আসা বাস ও মিনি বাস রাসমণি এভিনিউ দিয়ে নিয়ে যাওয়া হবে গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ, জওহরলাল নেহরু রোড দিয়ে। উত্তর কলকাতা থেকে আসা বাস, মিনি বাস সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশ চন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন, বিবাদী বাস SN ব্যানার্জি রোড দিয়ে রানী রাসমণি অ্যাভিনিউ এর দিকে যাবে। দক্ষিণ কলকাতা থেকে আসা ছোট গাড়ি ও বাইক চালকদের জন্য খোলা থাকবে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড। উত্তর ও পূর্ব কলকাতা থেকে আসা গাড়ির জন্য বিবি গাঙ্গুলি স্ট্রিট, SN ব্যানার্জি রোড, রানী রাসমণি অ্যাভিনিউ খোলা থাকবে। কলকাতা থেকে হাওড়াগামী বাস ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর ব্রিজ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, জিরাট ব্রিজ দিয়ে ঘোরানো হবে। পার্কিং নিয়ে নিষেধাজ্ঞা। ইডেন গার্ডেন্সের আশেপাশে কোনো ট্যাক্সি, প্রাইভেট বাস পার্কিং করা যাবে না। অকল্যান্ড রোডে দাঁড়ানো বাস কিরণ শঙ্কর রায় রোড এবং স্প্ল্যানেড রোড ইস্ট সেন্ট্রাল বাস টার্মিনাসে স্থানান্তরিত করা হবে ম্যাচের দিনগুলিতে। তবে ম্যাচ ও ট্রাফিকের পরিস্থিতির উপর নির্ভর করে এই নির্দেশিকায় বদল আসতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বড়সড় প্রশ্নচিহ্ন, মেসি এখনো বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত, আবার একই সঙ্গে সাবধানী। তিনি কখনো বলছেন, আমি দলের উপর বোঝা হতে চাই না, যদি মনে হয় যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারবো তবেই খেলবো। ফলে প্রশ্ন, লিওনেল মেসিকে 2026 বিশ্বকাপে দেখা যাবে কিনা। লিওনেল মেসিকে কি 2026 বিশ্বকাপে দেখা যাবে? এই সম্ভাবনার আগে ফের বড়সড় প্রশ্নচিহ্ন বসে গেল। মেসি এখনো বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত, আবার একই সঙ্গে সাবধানীও। তিনি বলছেন, আমি দলের ওপর বোঝা হতে চাই না, যদি মনে হয় যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারবো তবেই খেলব। 192 ম্যাচ, 112টি গোল, কোপা আমেরিকা ট্রফি, বিশ্বকাপে সোনার বল এবং সর্বোপরি বিশ্বকাপ ট্রফি কি নেই তার ঝুলিতে, আর সেটাই যেন তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মেসি বলছেন, এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ,
দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশাল, বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে, তাও এটা জেতার পর। পরক্ষণেই তার সাবধানী মন্তব্য, কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারবো, যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারবো, তবেই খেলব। গত 4 সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতান মেসি। ওই ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানেরাও। মেসির পরিবারের অনেক সদস্যও হাজির ছিলেন ওই ম্যাচ দেখতে। খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা সাফ জানিয়ে দেন, বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারবো না, তবে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই। মেসির মুখে আবারও সেই সুর শোনা গেল। তিনি বললেন, আমি জানি বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় ব্যাপার, আমি এটা খেলার জন্য উত্তেজিত, কিন্তু এখন ম্যাচ ধরে ধরে এগোতে হবে, বেশি দূর ভাবতে চাই না। মেসিকে কি বিশ্বকাপে দেখা যাবে, নাকি এবারে ওই বা পায়ের জাদু থেকে বঞ্চিতই থেকে যাবে ক্রীড়া বিশ্ব? আপাতত সবটাই নির্ভর করছে মেসির ফিটনেসের উপর। হাই নিউজ নেটওয়ার্ক। ডার্বি নয়, গোট কনসার্টে মেসির সামনে মোহনবাগান। অল স্টার্সে মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার মেসি অল স্টার্স একাদশ। ডায়মন্ড হারবারের তরফ থেকে গোট কনসার্টের অনুষ্ঠানে তাদের ক্লাবের লোগো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে মোহনবাগানের তরফ থেকে একই অনুমতি পেয়ে গিয়েছিল গোট কনসার্টের উদ্যোক্তারা। ডার্বি নয়, গোট কনসার্টে মেসির সামনে মোহনবাগান অল স্টার্সের মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার মেসি অল স্টার্স একাদশ। এদিন ডায়মন্ড হারবারের তরফ থেকে গোট কনসার্টের অনুষ্ঠানে তাদের ক্লাবের লোগো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে মোহনবাগানের তরফ থেকে একই অনুমতি পেয়ে গিয়েছিলেন গোট কনসার্টের উদ্যোক্তারা। এই অলস্টার ম্যাচে ভারতের প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি টাইগার শ্রফ, জন আব্রাহামের মতো বলিউড তারকারাও অংশ নেওয়ার কথা। গোট কনসার্টটি হওয়ার কথা 13ই ডিসেম্বর। প্রথমে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের নাম ভেসে আসছিল, অবশেষে চূড়ান্ত হল মোহনবাগান ও ডায়মন্ড হারবার এফসির। মঙ্গলবার ডায়মন্ড হারবার এফসির ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে মেসির সফরের আয়োজক শতদ্রু দত্তকে জানান, ডায়মন্ড হারবার এফসির চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোট কনসার্টে ডায়মন্ড হারবার এফসির লোগো ব্যবহারের অনুমতি দিয়েছেন। শতদ্রু নিজের ফেসবুক পোস্টে সে কথা জানিয়েছেন। এই কনসার্টে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন লিওনেল মেসি। সেই ক্লিনিকে থাকা কথা রদ্রিগে দে পল ও সুয়ারেজের মতো বিশ্বখ্যাত তারকারও। এর আগে কেরলে আর্জেন্টিনা দল একটি ফিফা ফ্রেন্ডলি খেলতে আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই ম্যাচটি বাতিল হয়ে যায়। ফলে মেসিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে দেশের ফুটবল প্রেমীরা। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বাই ও হায়দ্রাবাদে যাওয়ার কথা রয়েছে। এর আগে 2011 সালে প্রথমবার ভারতে পা রেখেছিলেন লিওনেল মেসি। সেবার আর্জেন্টিনা দলের হয়ে একটি ফিফা ফ্রেন্ডলিতে অংশ নিয়েছিলেন তিনি। ভেনেজুয়েলার বিরুদ্ধে সেই ম্যাচে প্রথমবার দেশের ক্যাপ্টেন হন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। স্পেন দুর্বলতা ঢাকতে ইডেনে গুরুগম্ভীর অনুশীলনে ক্যাপ্টেন গিল ভুল সূত্রে দিলেন কোচ নিজে। সাম্প্রতিক অতীতে স্পিনাররা বেশ ভালো রকম সমস্যায় ফেলেছেন ভারত অধিনায়ককে, আর সেই সমস্যা মেটাতে লক্ষ্মীবারের ইডেনে আলাদা করে সাধনা করতে দেখা গেল ভারত অধিনায়ককে। নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ফেঁসে যাবে না তো ভারত? সে আশঙ্কা যে টিম ম্যানেজমেন্টের অন্দরে রয়েছে সেটা স্পষ্ট হয়ে গেল বৃহস্পতিবার। ইডেনে বহু প্রতীক্ষিত টেস্ট ম্যাচ একদিন আগে প্রথম দিন থেকেই বল টার্ন করবে। প্রোটিয়ারদের ঘূর্ণির ফাঁদে ফেলতে ইডেনের কিউরেটরের কাছে এমনই আবদার করেছে ভারতীয় দল, কিন্তু সমস্যা হলো তাতে নিজেদের ফেঁসে যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি। কারণ সাম্প্রতিক অতীতে স্পিন ভালোমতো ভুগিয়েছে টিম ইন্ডিয়াকে। স্পিনারদের মধ্যে জুজু সবচেয়ে বেশি সম্ভবত দেখেছেন অধিনায়ক শুভমান গিল।
আসলে সাম্প্রতিক অতীতে স্পিনাররা বেশ ভালো রকমের সমস্যায় ফেলেছেন ভারতীয় অধিনায়ককে। সেই সমস্যা মেটাতে লক্ষ্মীবারের ইডেনে আলাদা করে সাধনা করতে দেখা গেল ভারতের অধিনায়ককে। তত্ত্বাবধানে খোদ গম্ভীর। বৃহস্পতিবার মূল নেটেও মূলত স্পিনারদের খেলছেন গিল। পরে দেখা গেল আলাদা করে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা এবং একজন বাঁহাতি নেট বোলারকে ডেকে নিয়ে স্পিন মহড়া শুরু করলেন ভারত অধিনায়ক। পাশেই দাঁড়িয়েছিলেন কোচ গম্ভীরও। শুভমানের প্রতিটি শটে নজর ছিল তার, কোথাও ভুল হলেই শুধরে দিচ্ছিলেন তিনি। পুরো ব্যাপারটা চলল প্রায় ৪৫ মিনিট। কেন? আসলে ভারতের হাতে যেমন জনাচারক স্পিনার আছে, তেমনি দক্ষিণ আফ্রিকার হাতেও একাধিক এমন স্পিনার আছেন যারা ভারতীয় ব্যাটারদের ঘুম ওড়াতে পারেন। কেশব মহারাজ, সেনুরুন মুথুস্বামী, সাইমন হারমারের স্পিনার আছে প্রোটিয়ারদের শিবিরে। সদ্যই যারা পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ড্র করে এসেছেন, নজরকাড়া পারফরমেন্সও করেছেন। এদের মধ্যে ২ জন আবার বাঁহাতি। আর বাঁহাতি স্পিনাররা যে ভারতকে কতটা সমস্যায় ফেলতে পারে সেটা মাস কয়েক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বোঝা গিয়েছে। আর শুধু নিউজিল্যান্ড কেন, ইদানিং কালে শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশ স্পিনাররাও ভারতকে বিপাকে ফেলেছে। সেই আশঙ্কা এখন তারা করছে টিম ম্যানেজমেন্টকে, বিশেষ করে অধিনায়ককে। হাই নিউজ নেটওয়ার্ক। সিংহাসন ধরে রাখলেন রোহিত, এগোলেন বিরাট। উল্লেখযোগ্য তথ্য হল ক্রমতালিকায় প্রথম 10-এ রয়েছেন 4 ভারতীয়। অন্যদিকে গত 6 বছরে এই প্রথম বাবর আজম ওয়ানডে ক্রমতালিকায় প্রথম 5-এ থাকলেন না। ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত শর্মা। ক্রমতালিকায় এগিয়েছেন বিরাট কোহলিও। অস্ট্রেলিয়া সিরিজের অনবদ্য পারফরমেন্সের পুরস্কার স্বরূপ আইসিসি ওয়ানডে ক্রমতালিকায় তাঁরা দাপট ধরে রাখলেন বলেই মনে করছে ওয়াকিবহল মহল। আর একটা উল্লেখযোগ্য তথ্য, ক্রমতালিকায় প্রথম 10-এ রয়েছেন 4 ভারতীয়। অন্যদিকে গত 6 বছরে প্রথমবার আজম ওয়ানডে ক্রমতালিকায় প্রথম 5-এ থাকলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচে 202 রান করেছিলেন রোহিত শর্মা, গড় 101। সিরিজের সর্বাধিক স্কোর তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ করেছিলেন অপরাজিত 121। ম্যাচের সেরা তো বটেই, সিরিজের খেতাব তিনি পেয়েছিলেন। ওই অনবদ্য পারফরমেন্স পুরস্কার হিসেবে সপ্তাহ 2 আগে আইসিসির ক্রমতালিকায় 2 ধাপে উঠে এলো শীর্ষস্থানে এসেছিলেন হিটম্যান। আর এবার তার ব্যতিক্রম হলো না। 781 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেন হিটম্যান। অন্যদিকে 725 রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বিরাট কোহলি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 74 রানে অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন বিরাট। 745 রেটিং নিয়ে ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অধিনায়ক শুভমান গিল। প্রথম 10-এ আরও এক ভারতীয় শ্রেয়াস আইয়ার, 700 রেটিং নিয়ে নবম স্থানে তিনি। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান রয়েছেন দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচলে রয়েছে তৃতীয় স্থানে। তবে পিছিয়ে পড়েছেন বাবর আজম। 83টি ইনিংস সেঞ্চুরি নেই পাক ব্যাটারের। তিনি 2 ধাপে নেমে সপ্তম স্থানে নেমে গিয়েছেন। গত বছরে এই প্রথমবার তিনি প্রথম 5-এ থাকলেন না। 2023 সালে এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে তার শেষ সেঞ্চুরি এসেছিল। ষষ্ঠ এবং অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কার চরিত আশালঙ্কা, আয়ারল্যান্ডের হ্যারি টেক্কার, 10-এ ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএলের দলবদলের বাজারে বড় সড় চমক। সম্ভবত অর্জুন তেন্ডুলকরকে ছেড়ে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিনি মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টসে। উল্টো দিকে লখনৌ থেকে শার্দুল ঠাকুরকে দলে নিতে পারবে মুম্বাই। আইপিএলের দলবদলের বাজারে বড়সড় চমক। সম্ভবত অর্জুন তেন্ডুলকরকে ছেড়ে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে শচীন পুত্র এবারও দল পাবেন। তিনি মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টসে। উল্টো দিকে লখনৌ থেকে শার্দুল ঠাকুরকে দলে নিতে পারে মুম্বাই। অর্জুন তেন্ডুলকর দীর্ঘদিন মুম্বাইয়ের সঙ্গে যুক্ত। আইপিএলে গোটা 5 ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফরমেন্স নয়। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি সেইভাবে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। তবে বাঁহাতি পেসারকে প্রতিবারই দলে রাখে মুম্বাই। আসলে অর্জুনকে দলে নিলে ক্রিকেটীয় দিক থেকে যেটুকু সুবিধা পাওয়া যায় সেটার চেয়ে বেশি পাওয়া যায় ব্র্যান্ড ভ্যালু। রুড়ু হলেও সত্যি, শচীন পুত্র হওয়ার দরুন
তিনি যে বাড়তি ব্র্যান্ড ভ্যালু দলে যোগ করেন সেটা তাকে দলে নেওয়ার অন্যতম কারণ। তবে এবার সম্ভবত অর্জুনে মোহভঙ্গ হচ্ছে 5 বারের চ্যাম্পিয়নদের। আসলে মুম্বাই এবার ভীষণভাবে চাইছে শার্দুল ঠাকুরকে। মুম্বাইয়ের অলরাউন্ডার এই পর্যন্ত নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজের হয়ে খেলেননি। শোনা যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ থেকে শার্দুলকে এবার কিনে নিতে পারে মুম্বাই। গত মরশুমে 2 কোটি টাকায় শার্দুলকে কিনেছিল লখনৌ। তবে এবার তারা পুরো বোলিং বিভাগ বদলে ফেলতে চাইছে, আর সেই কারণেই শার্দুলকে ছাড়ার সিদ্ধান্ত। এবার মুম্বাইয়ের সমস্যা হলো শার্দুলের 2 কোটি টাকার দাম মেটানোর টাকা এই মুহূর্তে তাদের হাতে নেই। সেই জন্য একাধিক ক্রিকেটারকে বেচতে হবে। শোনা যাচ্ছে শার্দুলের জন্য টাকা সহ অর্জুন তেন্ডুলকরকে লখনৌয়ের কাছে বেচতে চেয়েছে মুম্বাই। তাতে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজের বিশেষ আপত্তি নেই বলেও খবর। সব ঠিক থাকলে আগামী মরশুমে শার্দুল ঠাকুর খেলবেন মুম্বাইয়ের হয়ে, আর অর্জুন তেন্ডুলকর খেলবেন লখনৌ সুপার জায়ান্টে। দুজনকেই 2 ফ্র্যাঞ্চাইজি কিনবে নগদ দিয়ে। এর বাইরে বড় খবর হলো কেকেআর এর স্পিনার মায়াঙ্ক মার্কান্ডেকেও এবার চাইছে মুম্বাই। ইতিমধ্যেই নাইটদের সঙ্গে যোগাযোগ করেছে মুম্বাই কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।